মাস্ক বানানোওয়ালার সফলতা। সীতাপুর গ্রামে চমনলালের একটি ছোট্ট সেলাইয়ের দোকান ছিল। সে অনেক ভালো কারিগর হবার সাথে সাথে তার মনও খুব ভালো ছিল এবং সব সময় সে অন্যদের সাহায্য করত। সীতাপুর ও তার আশেপাশের গ্রামের লোকেরা তার অনেক প্রশংসা করত, কিন্তু সহজ সরল হবার কারণে সে বেশি ইনকাম করতে পারত না। তার ছেলে সব সময় তাকে কথা শোনাতো। বাবা, আপনি এমন কেন? লোকেরা আপনার সরলতার সুযোগ নিচ্ছে। এটাই তো আমার কাছে সম্পদ। লোকের কাছে ধন দৌলত থাকলে আমার কাছে সন্তুষ্টি আছে। মহামারী করোনা হবার পর তার সেলাইয়ের দোকান প্রায় বন্ধ হয়ে যায়। লকডাউনের কারণে কেউ বাড়ি থেকে বাইরে বের হতো না। সবাই করোনা থেকে বাঁচার উপায় খুঁজছিল। চমনলালও মহামারীর সাথে লড়তে কি করা যায় ভাবতে থাকে। তখন তার মাথায় এক বুদ্ধি আসে। সে তার সেলাই মেশিন বাড়িতে নিয়ে আসে আর টুকরো কাপড় দিয়ে 3 লেয়ারের মাস্ক বানাতে শুরু করে। সে 50টি মাস্ক বানিয়ে গ্রামের পঞ্চায়েতে নিয়ে যায়। সেখানে সবাই করোনা সম্পর্কে আলোচনা করছিল। প্রধান মশাই, আমি কিছু মাস্ক বানিয়েছি যা আমি লোকেদের সেবার জন্য ফ্রিতে দিতে চাই। আরে হ্যাঁ হ্যাঁ, চমনলাল মশাই, এই মাস্ক ডাক্তার মশাইকে দেখান। সেখানে বসা ডাক্তার চমনলালের বানানো মাস্ক দেখে বলে, ওরে বাহ, আপনি তো অনেক ভালো মাস্ক বানিয়েছেন। এটা তো করোনার সংক্রমণ থামাতে খুবই কার্যকর। ধন্যবাদ ডাক্তার মশাই। এখন চমনলাল রাতে মাস্ক বানায় আর দিনে আশেপাশের গ্রামের লোকেদের মাঝে দিয়ে আসে। সবার মাঝে চমনলালের মাস্কের ব্যাপারে আলোচনা শুরু হয়। একদিন যখন করোনার ব্যাপারে জেলা পরিষদে আলোচনা হচ্ছিল, তখন সেখানে মাস্কের কমতির কথা উঠে আসে। এটি শুনে সীতাপুরের ডাক্তার মশাই বলেন, স্যার, আমি এই মাস্কটা আপনাকে দেখাতে চাই। এই মাস্কটা সীতাপুরের এক দর্জি বানিয়েছে। ও এটা আমাদের সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। যদি আপনি বলেন তাহলে আমি তাকে মাস্ক বানাতে বলতে পারি। সবাই সেই মাস্ক দেখে আর মেয়র সাহেব বলে, ডাক্তার মশাই, এই মাস্ক আমাদের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আপনি কি চমনলালকে আমাদের জন্য মাস্ক বানাতে বলতে পারবেন? আমরা এর জন্য তাকে অনেক টাকাও দেব। সরকারের পক্ষ থেকে সেই টাকা পাবে। ডাক্তার গ্রামে এসে চমনলালকে বলে, এই নিন সরকারের পক্ষ থেকে অগ্রিম চেক। আপনাকে সরকারের পক্ষ থেকে মাস্ক বানানোর আদেশ দেওয়া হলো। আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার মশাই। চমনলাল তার সব কর্মীদের ডেকে নেয় আর সব নিয়ম মেনে মাস্ক বানানোর কাজ শুরু করে দেয়। এভাবে তাদের উপার্জনের ব্যবস্থাও হয়। এখন তার ছেলেও এই কাজে তাকে সাহায্য করতে শুরু করে। কিন্তু চমনলাল গরিবদের ফ্রিতে মাস্ক দেওয়া বন্ধ করে না। আর এভাবে অন্যের সাহায্য করার চেষ্টা থেকে তাদের নিজেদের উপার্জনের ব্যবস্থা হয়। অনেক বছর আগে নিজামপুর গ্রামে 2 বন্ধু থাকতো। একজনের নাম ছিল ভীমা, আরেকজন ছিল বাবলু। তাদের ফিল্মে অভিনয় করার অনেক ইচ্ছে ছিল। অনেক পরিশ্রম করার পর তারা এক ফিল্মে অভিনয়ের সুযোগ পায়। সেই ফিল্মের শুটিং হচ্ছিল। এক বড় মাছ লোকদের পেছনে আসছে। তখন ডিরেক্টর কাট ও ওকে শটের ইশারা করে এবং লাঞ্চ ব্রেক শুরু হয়। মাছের ভেতরে থাকা ভীমা ও বাবলু বাইরে আসে। বন্ধু বাবলু, আমরা তো এখানে নায়ক হতে এসেছিলাম, কিন্তু এ আমাদের কোথায় ফাঁসিয়ে দিল? কি চরিত্র দিল আমাদের? হ্যাঁ ভীমা, আমি তো এটাই ভাবিনি যে আমরা খেলনা মাছ চালাবো। তুই ঠিক বলেছিস, তাড়াতাড়ি চল, নয়তো ক্যান্টিনে খাবারও শেষ হয়ে যাবে। তখনই মাছ দেখে ভীমা বলে, বন্ধু, আমার মাথায় এক বুদ্ধি এসেছে। সে বাবলুর কানে বুদ্ধিটি বলে। তারা রাতে সুযোগ পেয়ে খেলনা মাছ চুরি করে নেয় এবং সেটি নিয়ে সমুদ্রে চলে যায়। সমুদ্রে এত বড় মাছ দেখে জেলে ভয় পেয়ে যায়। আমি তোমাকে খেয়ে ফেলবো। বাঁচতে চাইলে তোমার যা আছে সব আমার মুখে দাও। আমাকে মেরো না, এই নাও, আমি সব দিয়ে দিচ্ছি। এভাবে জেলে তার সব টাকা মাছের মুখে দিয়ে দেয়। সব টাকা মাছের ভেতরে বসা ভীমা ও বাবলু পেয়ে যায়। তারা খুব খুশি হয়। বাবলু, উপার্জন করার এর থেকে ভালো উপায় হতেই পারে না। হ্যাঁ ভীমা, কিন্তু অনেক খিদে পেয়েছে, কি করব? ওই দেখো বাবলু, আরেকটি নৌকা।
চলো ওখানে যাই। তারা মাছ চালিয়ে সেই নৌকার কাছে যায়। তোমরা জেলেরা আমাদের মাছদের অনেক কষ্ট দিয়েছো, এখন আমাদের পালা। আমার অনেক খিদে পেয়েছে, যা আছে সব আমাকে দিয়ে দাও, আমি খেতে চাই। এত বড় মাছ দেখে সেই নৌকার জেলে ভয় পেয়ে যায়। হ্যাঁ হ্যাঁ মাছরানী, এই নাও আমার কাছে বিরিয়ানি আছে, তুমি এটা খাও। এবং সেই লোক তার সব বিরিয়ানি সেই মাছের মুখে দিয়ে দেয়, যা ভেতরে বসা ভীমা ও বাবলু অনেক মজা করে খায়। এভাবে কিছুদিন চলে যায়, আর সেই বড় জাদুর মাছের কথা সব জেলেদের মাঝে ছড়িয়ে পড়ে। এই কথা এক সাহসী জেলে বিক্রম সিং জানতে পারে। সে তার নৌকা নিয়ে সমুদ্রে যায়। তুমি নিজেকে অনেক সাহসী ভাবো, তাই না? এখনই আমার খাবার দাও, নয়তো তোমাকেই খেয়ে ফেলবো। তাদের কথা শুনে বিক্রম সিং বুঝতে পারে যে কিছু একটা সমস্যা আছে। সে তাদের বলে, হ্যাঁ মাছরানী, আমার কাছে আপনার খাওয়ার জন্য সুস্বাদু খাবার আছে, দয়া করে এগুলো নিয়ে। ভীমা ও বাবলু খাবার দেখে খুব খুশি হয়, কিন্তু তারা জানতো না যে বিক্রম সিং সেটাই ঘুমের ওষুধ মিলিয়ে দিয়েছে। খাবার খেতেই ভীমা ও বাবলুর ঘুম চলে আসে এবং মাছ একই জায়গায় দাঁড়িয়ে থাকে। সুযোগ পেয়ে বিক্রম সিং সেই মাছের মুখে লাফ দেয় এবং সে সেই মাছের ভেতরে চলে যায়। বাবলু ও ভীমা ধরা পড়ে যায়। এভাবে বিক্রম সিং এর বুদ্ধির কারণে জেলেরা জাদুর মাছের হাত থেকে মুক্তি পায়। বড় তরমুজওয়ালা। সাগরপুর গ্রাম তরমুজের জন্য সারা দেশে বিখ্যাত ছিল। সাগরপুরের তরমুজ অনেক মিষ্টি ও রসালো হতো। সাগরপুরে সুন্দর শেঠ নামে এক ব্যবসায়ী ছিল। সে কৃষকদের কাছ থেকে সস্তায় তরমুজ কিনে শহরে বেশি দামে বিক্রি করত। একদিন সব কৃষক তাকে বলল, আমাদের তরমুজের দাম কিছু তো বাড়িয়ে দাও, আপনি অনেক দিন থেকে এই দামেই নিচ্ছেন। কি বলছো তোমরা এইসব? যদি তোমাদের এমন লাগে যে আমি বেশি লাভ করছি, তাহলে শহরে গিয়ে নিয়ে তরমুজ কিনেও বিক্রি করো না। সে সব সময় এভাবেই কৃষকদের অবহেলা করত। সেই গ্রামে জগন নামের এক ট্রাক ড্রাইভার ছিল। সে সুন্দরের তরমুজ এখান থেকে ওখানে নিয়ে যাওয়ার কাজ করত। একদিন জগন সুন্দরকে বলল, সুন্দর ভাই, আমার ভাড়া কিছু বাড়িয়ে দাও, খরচ কত বেড়ে গিয়েছে, ডিজেলের কত দাম। দেখো জগন, প্রতি মাসেই তোর ভাড়া বাড়ানোর কথাতে আমি বিরক্ত হয়ে গিয়েছি। এক কাজ কর, আমার সাথে চুক্তি করে নে। আচ্ছা সুন্দর ভাই, আপনি যেমনটা বলেন। এবং তাদের মাঝে চুক্তি হয়। জগন খুশি হয়ে যায়, কিন্তু সে জানতো না যে সুন্দরের মাথায় খারাপ বুদ্ধি ছিল। সুন্দর জগনকে তার ট্রাক সেখানেই রেখে যেতে বলে। সে রাতে এটাই তরমুজ রেখে দেবে। পরের দিন সকালে জগন গাড়ি দেখে অবাক হয়ে যায়। সেখানে একটি অনেক বড় তরমুজ রাখা ছিল। এটা কি এত বড় তরমুজ? হ্যাঁ হ্যাঁ, এটা জাপানি তরমুজ, আর এই নাও তোমার 50 টাকা। মাত্র 50 টাকা? দেখো ভাই, আমি কিছু জানি না, আমাদের চুক্তি হয়েছিল। জগন অনেক অবাক হয়, কিন্তু চুক্তির কথা শুনে সে গাড়ি নিয়ে চলে যায়। জগনের বাড়ি শহরে যাবার পথেই ছিল। সে খাবার খাওয়ার জন্য গাড়ি থামায়। গাড়ি দেখে জগনের ছেলে যজ্ঞ বলে, বাবা বাবা, আমি গাড়ি ধুয়ে দেব। আচ্ছা বাবা, ধুয়ে দাও। যজ্ঞ যখনই পানি দিয়ে গাড়ি ধুতে শুরু করলো, সে অবাক হয়ে দেখলো যে তরমুজ থেকে রং বের হচ্ছে। সে তার বাবাকে ডাকলো। জগন বাইরে এসে অবাক হয়ে দেখলো যে সেই তরমুজ থেকে রং বের হচ্ছে। সে তরমুজ ভালো করে দেখতে গিয়ে দেখে যে সেটা তরমুজ না, একটি বড় বাক্স ছিল, যার ভেতরে 100 তরমুজ রাখা ছিল। জগন সুন্দরের চাল বুঝতে পারে। সে সব তরমুজ তার ঘরে নামিয়ে রাখে এবং শুধুমাত্র একটি তরমুজ নিয়ে বাজারে যায় এবং বাজারের ব্যবসায়ীকে দিয়ে দেয়। ব্যবসায়ী সুন্দরকে ফোন করে। সুন্দর রেগে জগনের বাড়িতে যায়। জগন বড়ে আয়, জগন আমার সব তরমুজ কোথায়? কি বললে? সব তরমুজ? মনে নেই তোমার? এই দেখো রসিদ, এটাই তুমি লিখেছো যে এক তরমুজ নেওয়া হচ্ছে ও 50 টাকা ভাড়া। এবং এরপর কখনো কৃষক আর জগনকে ধোঁকা না দেওয়ার ওয়াদা করে এবং সে কৃষকদের তরমুজের দামও বাড়িয়ে দেয়। সোনার রিকশা।
সীতাপুর নামের গ্রামে এক গরিব রিক্সাওয়ালা থাকতো, যার নাম ছিল ভোলু। সে অনেক গরিব ছিল, কিন্তু তার মন অনেক ভালো ছিল। তার স্ত্রী সব সময় অসুস্থ থাকতো। যাই সে উপার্জন করত তার স্ত্রীর পিছনে ব্যয় করত। একদিন সে তার গ্রামের মহাজনের কাছে যায়। স্যার, আমার স্ত্রীর চিকিৎসার জন্য 50,000 টাকা প্রয়োজন। দেখো ভাই ভোলু, টাকা তো আমি দিব, কিন্তু তোমার কাছে বন্ধক রাখার কি আছে? আমি আপনার কাছে চাকরি করব। মহাজন তাকে টাকা দেয় এবং বেচারা ভোলু মহাজনের গোলামি করতে থাকে। মহাজনের এক স্ত্রী ছিল। একদিন যখন মহাজন ও তার স্ত্রী রিক্সাতে বসে কোথাও যাচ্ছিল, তখন সামনে একটা গর্ত আসে, যা ভোলু দেখতে পায় না। মহাজন ও তার স্ত্রী রিক্সা থেকে পড়ে যায়। আয় হায়, আমাকে মেরে ফেললো রে! এ প্রভু, এটা কি করলি পাগল? না মালিক, না, আমি জেনে বুঝে এটা করিনি। মহাজন ভোলুকে অনেক বকা দেয়। আরে অকর্ম, তুই দেখতে পাস না? ফেলে দিলি আমাদের। ভোলু অসহায় হয়ে সেখান থেকে চলে যায়। তখনই রাস্তায় এক সাধুকে দেখতে পায়। ভোলু রিক্সা থামিয়ে তাকে বলে, আপনি হেঁটে হেঁটে কোথায় যাচ্ছেন সাধু মহারাজ? চলুন, আমি আপনাকে নিয়ে যাই। সাধু ভোলুর রিক্সায় উঠে। কি হয়েছে বাবা, তুমি এত চিন্তিত কেন? হ্যাঁ মহারাজ, আমার স্ত্রী অনেক অসুস্থ থাকে ও আমার মহাজন আমাকে অনেক কষ্ট দেয়। সাধু কিছুই বলে না, হাসতে হাসতে মন্দিরের ভেতর চলে যায়। ভোলু বাড়িতে এসে তার স্ত্রীকে সব খুলে বলে। সব কথা শুনে ভোলুর স্ত্রী বলল, শুনুন, আমার আর ওষুধ লাগবে না, আমি ঠিক আছি। পরের দিন সকালে ভোলু ঘুম থেকে উঠে তার রিক্সা দেখে অবাক হয়ে যায়। আরে এ কি, আমার রিক্সা সোনার মতো চমকাচ্ছে কিভাবে? সে কাছে গিয়ে দেখে যে তার রিক্সা সোনার মতো শুধু চমকাচ্ছেই না, সেটি সোনার হয়ে গেছে। ভোলু তার রিক্সার প্যাডেল নিয়ে সোনার দোকানে যায়। সোনার প্যাডেল বিক্রি করে সে অনেক টাকা পায়। সে টাকা নিয়ে সোজা মহাজনের কাছে যায়। এই নিন স্যার, আপনার টাকা ও আপনার সুদ। মহাজনকে টাকা দিয়ে ভোলু যখনই সেখান থেকে রওনা হয়, মহাজন তাকে ধরার জন্য দৌড়ে যায়, কিন্তু রাস্তায় বাধা পেয়ে সে পড়ে যায় এবং অনেক ব্যথা পায়। কেউ আমাকে বাঁচাও। মহাজনের কান্না শুনে তার স্ত্রীও বাইরে আসে, কিন্তু সেও পিছলে পড়ে যায়। তখনই সাধু মহারাজ সেখানে আসেন। ভোলু ও মহাজন, তোমরা তোমাদের কাজের অনুসারে ফল পেয়েছো। ভোলু সৎভাবে কাজ করেছে, তাই তার রিক্সা সোনার হয়ে গেছে। আর মহাজন আপনার মনে বেঈমানি ছিল, তাই আপনি ও আপনার স্ত্রী আঘাত পেয়েছেন। এই জন্য কাউকে